আচ্ছা, মিয়ানমারের সাথে যদি বাংলাদেশের যুদ্ধ লেগে যায়, আমরা কেমন করতে পারি তার সাথে? একটা দেশ আরেকটা দেশের সাথে যখন যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন দুই দেশের কাছে কি ধরনের অস্ত্র আছে সেটা তো একটা ব্যাপার বটেই, কিন্তু সেটা দিয়ে সবকিছু আসলে হয়ে যায় না। খুব সম্প্রতি আমরা যদি দেখি যে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। যারা বাংলাদেশকে ভালোবাসেন অবশ্যই সম্পূর্ণ নিউজটি দেখবেন। আজকের এই নিউজের তথ্য দিয়েছে ডক্টর জাহিদ ভাই। বর্তমানে বাংলাদেশ মিয়ানমারের যে অবস্থা, যদি যুদ্ধ শুরু হয়ে যায়, কে জিতবে এই যুদ্ধে, বাংলাদেশ না মিয়ানমার, এই বিষয় নিয়ে তথ্য আছে। অবশ্যই যারা বাংলাদেশের মানুষ এই নিউজটি সম্পূর্ণ দেখবেন। আমরা কথা বাড়াবো না, চলে যাব ভিডিওতে। আচ্ছা, মিয়ানমারের সাথে যদি বাংলাদেশের যুদ্ধ লেগে যায়, আমরা কেমন করতে পারি তার সাথে? একটা দেশ আরেকটা দেশের সাথে যখন যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন দুই দেশের কাছে কি ধরনের অস্ত্র আছে সেটা তো একটা ব্যাপার বটেই, কিন্তু সেটা দিয়ে সবকিছু আসলে হয়ে যায় না। খুব সম্প্রতি আমরা যদি দেখি যে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়েছে, যা মনে করা হচ্ছিল দুই দেশের শক্তির ব্যবধান সামরিক দিক থেকে এত বেশি, খুব সহজে অল্প কিছুদিনের মধ্যে পুরো ইউক্রেন কিয়েভ দখল করে ভ্লাদিমির পুতিন তার পছন্দের একজন পুতুল শাসক বসিয়ে আসবেন, ইত্যাদি ইত্যাদি অঙ্ক বিভিন্ন দিক থেকে করা হচ্ছিল, কিন্তু সেই অঙ্কটা কাজ করেনি। তার মানে শুধুমাত্র যথেষ্ট পরিমাণ অস্ত্র থাকলেই একটা দেশ আর একটা দেশকে হারিয়ে ফেলতে পারে না। তারপরও পৃথিবীতে সামরিক শক্তিতে কোন দেশ কেমন আছে তার এক ধরনের হিসাব আছে, র্যাঙ্কিং আছে। আপনি চাইলে উইকিপিডিয়াতে গিয়ে মোটামুটি ধারণা পেতে পারেন বাংলাদেশ এবং মিয়ানমারের সামরিক শক্তি কেমন আছে। কিন্তু এই কাজটা আমাদের জন্য করে দেয় গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স বলে একটা সূচক থাকলে সুবিধা হয়, আমরা পারস্পরিক অবস্থানের তুলনা করতে পারি। এই সূচকটা নিয়ে একটু কথা বলি। এই সূচকটা মূলত কোনো দেশের কনভেনশনাল ওয়েপন বলে, তার মানে হচ্ছে পারমাণবিক বোমা ছাড়া অন্য যে কোনো অস্ত্রের ভিত্তিতে শক্তির হিসেব করে। এটার এক নম্বর র্যাঙ্কিংয়ের 1 নম্বরে আছে আমেরিকা, প্রেডিক্টেবলি। 2 নম্বরে রাশিয়া, 3 নম্বরে চীন, 4-এ ভারত, এবং আমাদের কাছে অনেকের কাছে অবাক লাগবে 5-এ হচ্ছে জাপান এবং 6-এ হচ্ছে দক্ষিণ কোরিয়া। এই র্যাঙ্কিংয়েরই 22-এ হচ্ছে ইউক্রেন। তার মানে হচ্ছে র্যাঙ্কিংয়ে 2-এ থাকা একটা দেশ 22-এ থাকা আর একটা দেশের সাথে খুব সুবিধা করে উঠতে পারছে না। ইউক্রেনকে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র এবং গোয়েন্দা তথ্য দিয়ে আমেরিকা সাহায্য করছে, এটা একটা কারণ। তার চেয়ে তো আরেকটা বড় কারণ হচ্ছে আপনি কেন যুদ্ধ করছেন সেটাও ম্যাটার করে। একটা দেশের কিছু বেতনভুক্ত সৈন্য আরেকটা দেশকে আগ্রাসনের মাধ্যমে দখল করতে গেছে, আর কোনো দেশের সৈন্য তার নিজের মাতৃভূমির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করছে, দুটো আসলে একই না। তারপর আবারও বলছি, আমাদের আর মিয়ানমারের এই গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সে আমাদের অবস্থানটা কেমন? বাংলাদেশের র্যাঙ্কিংয়ে 46তম আর মিয়ানমার হচ্ছে 39। তার মানে কাগজে কলমে আমরা বলতে পারি দুটো দেশের সামরিক শক্তি খুব কাছাকাছি। প্রশ্ন হচ্ছে, মিয়ানমার কি আমাদের সাথে একটা যুদ্ধ চাইছে? আমি একটা ছোট্ট রেফারেন্স দেই যে আমরা পত্রপত্রিকা এদিন খুব দেখছি যে আমাদের কিছু কিছু তথাকথিত সামরিক বিশেষজ্ঞ বলার চেষ্টা করছেন মিয়ানমার চাইছে আমরা একটা যুদ্ধে জড়িয়ে পড়ি তাদের সাথে। এই কথাটা নিয়ে আমার এক ধরনের তীব্র আপত্তি আছে। কারণটা হচ্ছে, মিয়ানমারের যে সামরিক শাসক তারা কি খুব সুখে আছে এই মুহূর্তে? আমার গত ভিডিওটাতে বলেছি যে গত নির্বাচনের পর যখন মিলিটারি শাসকরা ক্ষমতা দখল করে নেন, তারপর থেকে মিয়ানমারে প্রায় পূর্ণাঙ্গ একটা গৃহযুদ্ধ চলছে। নিজের মাটিতেই ভয়ঙ্কর সংকটের মধ্যে থাকা একটা শাসক গোষ্ঠী বাংলাদেশের সাথে আবার যুদ্ধ করতে চাইবে, স্বাভাবিক অঙ্ক বলে এটা খুব হওয়ার কথা না। তারপরও আমি মনে করি তারা একটা ভিন্ন উদ্দেশ্যে আমাদের এই মাটিতে নানান রকম বিমান বা কখনো মর্টারের গোলা নিক্ষেপ করছে। এই সংকটের একটা খুব খারাপ দিক আছে। আমার এই সংকটটা নিয়ে বর্তমান অবস্থায় মনে হচ্ছে, আমরা একটা কথ্য প্রবচন বলি না, ভিক্ষা চাই না কুত্তা সামলা। ব্যাপারটা এরকম যে মিয়ানমারের উপরে আমরা চাপ দেওয়ার চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি আমাদের এখানে যে রোহিঙ্গা শরণার্থীরা আছে তাদেরকে নিয়ে যেতে হবে। খেয়াল করুন, এখন যখন মিয়ানমার এই ধরনের চাপ তৈরি করছে, ওই কথাগুলোর চাপা পড়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়। আমরা এখন কিন্তু আলাপ করছি আমরা কিভাবে এই সংকটটা থেকে বাঁচবো। আমরা
মিয়ানমারের রাষ্ট্রদূতকে চতুর্থবারের মতো তলব করে ভীষণ বকে দিয়েছি। মানে সব শিশুতোষ কাজ। একটা মানুষকে চতুর্থবার যখন ডাকতে হয়, বুঝতে হয় যে চতুর্থবার আর ডাকতে হবে না। আমি আবারও বলছি, কাউকে যদি চতুর্থবার ডাকার ইচ্ছে আপনার হয়, তাতে আপনি বুঝে যাওয়া উচিত যে এই চতুর্থবারের ডাকাটা অর্থহীন হয়। কিন্তু আপনি ওটা করছেন। তার মানেটা হচ্ছে মিয়ানমারকে এখন আমরা যখন আমাদের এই যে রোহিঙ্গা শরণার্থীদেরকে নিয়ে যে সমস্যা, সেই সমস্যাটা চাপা পড়ে যাবে। এখন আমরা খুশি হব কিছুদিন এই সংকট হওয়ার পর, যখন এই সংকটটা আবার হবে না। আবার মিয়ানমার মাঝে মাঝে এই প্রভোগটা করতে পারে, যখনই করবে তাতে আমরা রোহিঙ্গার আলাপ থেকে সরে যাব। আমাদের নিশ্চয় মনে আছে ঠিক একই রকম সীমান্ত লঙ্ঘনের ঘটনা 2017 সালেও একবার হয়েছিল। সুতরাং আমাদের উচিত হবে এই বিষয়ে খুব দীর্ঘ সময় সংকটটা চলতে না দেয়া, কারণ এই সংকটটা যত বেশি সময় এই আলাপটা চলবে, তত বেশি সময় আমরা এটা নিয়ে ব্যস্ত থাকবো এবং বৈশ্বিক আলোচনার বিষয় এটা আবার হয়ে যাবে, রোহিঙ্গার আলোচনা আসলে আর থাকবে না। আমরা কি করতে পারতাম? আমাদের একজন সাবেক পররাষ্ট্র সচিব একটা কলামে লিখেছেন, জনাব তৌহিদ হোসেন। উনি কলামে লিখেছেন, উনি 17 সালে একটা নিরাপত্তা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে বলেছেন বাংলাদেশের উচিত হবে মিয়ানমারের একটা ফাইটার গুলি করে ভূপাতিত করা। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে বাংলাদেশের কতটুকু ক্যাপাবিলিটি আছে, আমাদের সামরিক বাহিনীর বিমান বিধ্বংসী এখন যে সারফেস টু এয়ার মিসাইলস আছে, সেটার ক্যাপাবিলিটি আমাদের কতদূর আছে আমি জানি না। যদি সেটা থেকেও থাকে, আমরা একটা মিয়ানমারের যুদ্ধ বিমান ফেলে দিতে হবে, সেটা নিয়ে হয়তো আমরা দ্বিমত করতে পারি। কারণ জনাব তৌহিদ হোসেন বলছেন, সেখানেই উপস্থিত একজন সামরিক কর্মকর্তা খুব স্পষ্টভাবে বলেছিলেন যে এটাই চাইছে মিয়ানমার, যাতে আমরা যুদ্ধে জড়িয়ে পড়ি। আমি একটু আগেই বলেছি 17 সাল আর এই সময়টা একেবারে একই নয়। 17 সালে মিয়ানমার একটা কমফোর্টেবল সরকার ছিল, এই মুহূর্তে অত্যন্ত চাপের মুখে থাকা সরকার। সুতরাং এই সরকারের পক্ষে আসলে আরেকটা দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার অবস্থা আছে বলে আমি মনে করি না। তাহলে কি আমাদের এখন সময় যে আমাদের সীমান্ত লঙ্ঘন করার সাথে সাথে আমরা মিয়ানমারে কোনো একটা প্লেন বা হেলিকপ্টার, যদি আমাদের ক্যাপাবিলিটি থাকে, আমরা ফেলে দেব? এই প্রসঙ্গে একটু বলে রাখি, ইউক্রেন যুদ্ধ কিন্তু আমাদের মতো দেশগুলোর সামনে একটা মেসেজ দিয়েছে আমাদের সামরিক শক্তিগুলো কি ধরনের ক্ষেত্রে ব্যয় করা উচিত। আমরা যারা বিশেষ করে ডিফেন্সিভ সামরিক বাহিনী তৈরি করতে চাই, যেমন ধরুন ইউক্রেন আমেরিকার কতগুলো কাঁধে বহনযোগ্য সারফেস টু এয়ার মিসাইল, যেমন স্টিঙ্গার নামের, এটা দিয়ে হেলিকপ্টার ভূপাতিত করছে। খুব সহজ, একজন মানুষ এটাকে করতে পারে। জেভলিন নামক একটা এরকম কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ট্যাঙ্ক ধ্বংস করে ফেলা হচ্ছে। তো যাই হোক, আমাদের আছে কিনা কি আছে আমি জানি না, কিন্তু ধরে নিলাম আমাদের আছে। কিন্তু আমাদেরকে গুলি করে ভূপাতিত করে ফেলা উচিত হতো? আমি মনে করি এটা না। কিন্তু আমরা একটা কাজ করতে পারতাম, যেটা আমরা করিনি, সতর্কতামূলক গুলি। আমরা জানি যে তাইওয়ান চীনের সংকটের কারণে চীন মাঝে মাঝেই তাইওয়ানের যে স্ট্রেইট আছে সেটার উপর দিয়ে তাইওয়ানের আকাশ সীমায় তাদের যুদ্ধ বিমান ওড়ায়, প্রায় সময় ইগনোর করে। কিন্তু এটা রিসেন্টলি খুব বেড়ে গিয়েছিল। আমরা জানি যে আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি যখন গেলেন, তখন এটা অনেক বেশি বেড়ে গেছে। তখন বহুদিন পরে প্রথমবারের মতো তাইওয়ান সেই বিমানগুলোকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুঁড়েছে। বাংলাদেশের উচিত ছিল এবং উচিত হবে নেক্সট একটা মাত্র সীমানা লঙ্ঘনের ঘটনা যদি ঘটে, সেই ভেহিক্যাল, সেটা হেলিকপ্টার হোক বিমান হোক, তাদেরকে সতর্কতামূলক গুলি ছুঁড়ে একটা জবাব দেয়া। 2 নম্বর কথাটা হচ্ছে, আমাদের পররাষ্ট্র সচিব আজকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমরা সেনাবাহিনী ডিপ্লয় করতে যাচ্ছি না সীমান্তে। এটা একটা ভুল সিদ্ধান্ত। আমাদের উচিত হবে সেনাবাহিনী ডিপ্লয় করা। আমি আমার আগের ভিডিওটাতে বলেছি, আমি যুদ্ধ করতে চাই বা না চাই সেটা আমার ভেতরে থাকবে, কিন্তু আমাকে মিয়ানমারের সামনে এই মেসেজ দিতে হবে, তুমি প্রভোগ করছো এবং সেই প্রভোগ করার জবাব আমি আসলে দেব। আমি আবারও বলছি, গত ভিডিওতেও বলেছি, সেটা হলো আমরা যদি এটা না করি, নাগরিক হিসাবে আমাদের কাছে একটা হতাশা তৈরি হয়। তাহলে আমাদের সেনাবাহিনী কেন? আমরা মিয়ানমারের সাথে যদি যুদ্ধটা লেগেও যায়, কথার কথা, সেই যুদ্ধে আমরা জিতবো কিনা সেটা যেমন প্রশ্ন আছে। মিয়ানমারের সাথে আমাদের শক্তি খুব কাছাকাছি, তারা অভ্যন্তরীণভাবে এখন সংকটে আছে, যুদ্ধে আমরা জিতেও যেতে পারি। যদি তা নাও হয়ে থাকে, ধরুন আমাদের আরেক প্রতিবেশী যারা গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সে 4 নম্বর, আমাদের সাথে আকাশ পাতাল পার্থক্য, কোনো একটা সংকটে যদি হয়, আমাদের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যায়, আমাদের সেনাবাহিনী কি সেটা অ্যাটেন্ড করবে না? করবে। সেনাবাহিনী সেই জন্যই থাকে। সেই কারণে আমি মনে করি বাংলাদেশের রেসপন্সগুলো একেবারেই ভুল হচ্ছে। খুব দ্রুত কিছুটা হলেও অ্যাগ্রেশন
মিয়ানমারকে দেখানো আমাদের দিক থেকে জরুরি। না হয় এই সংকটটা অল্প বিস্তর ক্রমাগত চলতে থাকবে এবং যতদিন এটা চলতে থাকবে ততদিন রোহিঙ্গার আলাপ চাপা পড়ে যাবে এবং এই অস্ত্রটা মিয়ানমার বারবার ব্যবহার করতে থাকবে। আরেকটা কথা মনে রাখবো, সব সময় এটা আমাদের মনে রাখা উচিত, সবচেয়ে ভয়ঙ্কর সরকার সেটা যে তার অভ্যন্তরীণ কোনো কারণে বিপদে থাকে, সেটা অর্থনৈতিক সংকট অথবা অন্য কোনো সংকটে। প্রত্যেকটা সংকটে থাকা সরকার অন্য কোথাও ঝামেলা তৈরির চেষ্টা করে, দেশের ভেতরে বা বাইরে। এটা যদি মনে রাখি তাহলে মিয়ানমারের বর্তমান সরকারের এই প্রবণতার একটা ব্যাখ্যা আমরা খুঁজে পাবো। আবারও বলছি, আমাদের সরকার মোটেও সঠিকভাবে রেসপন্ড করছে না। ডক্টর জাহিদ ভাই অনেক তথ্য দিয়েছে। বাংলাদেশ মিয়ানমারের ভিতরে যুদ্ধ শুরু হলে এই যুদ্ধে কে জিতবে এই বিষয় নিয়ে অনেক তথ্য, অনেক বিশ্লেষণ করেছে ডক্টর জাহিদ ভাই, সেটা আমরা সকলে দেখতে পেয়েছি। সম্মানিত দর্শক, এই ডক্টর জাহিদ ভাই সে যে আলোচনা করেছে এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন।